নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীতে আজকে রাজ্যের এমন একটা ছবি তুলে ধরবো যে ছবির কোন দিকটা দেখতে হবে তা হয়তো আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না। কারণ এমন এক রিপোর্ট এসেছে আমাদের হাতে, এমন এক রিপোর্ট দেখতে পেয়েছি আমরা। সেই রিপোর্টের পরে কে সত্যি কে মিথ্যে, কোথায় কার কোন উদ্দেশ্যে কি বক্তব্য রাখা, সবটা যেন গুলিয়ে একটা অদ্ভুত জিলিপির প্যাচ তৈরি হয়েছে। কোনটা আসল কোনটা নকল আমরা বুঝে পাচ্ছি না। এবং সেটা কোন বিষয় নিয়ে? না, রাজ্যের শাসন নিয়ে। রাজ্যে আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে। কোথায় বলা হচ্ছে এটা? ভোট পরবর্তী হিংসার রিপোর্টে এই রাজ্যের সরকারকে ঠিক এই ভাষাতেই তুলনা করেছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন যাদের হাতে দায়িত্ব যাওয়ার পর সব থেকে বেশি আপত্তি ছিল রাজ্য সরকারের। কারণ নির্বাচন পরবর্তী সময়ে ঠিক কি তথ্য তারা দেন, কি বিষয়ে তারা রিপোর্ট শেষ পর্যন্ত শেষ করেন, সেটা দেখার জন্য রাজ্যের তরফ থেকেও একটা প্রশ্ন ছিল যে এটা হয়তো নিরপেক্ষ হবে না। এবং হয়তো কেন, একাধিকবার বলা হয়েছে যে কেন্দ্রের একাধিক সংস্থা তারা নিরপেক্ষ কাজ করে না, এই অভিযোগ করা হয়েছে এর আগে। কবিগুরুর বাংলায় আজ গণতন্ত্র ক্ষুণ্ণ, আক্রান্ত, এই ভাষায় বলা হয়েছে। এই যে এনএইচআরসি অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের যদি আমরা দেখি যে শেষ পাতা যেখানে, সেখানে কবিগুরুর ভাষাতেই লেখা রয়েছে যে কি ছবি, কি পরিণাম হয়েছে কবিগুরু সোনার বাংলার। রিপোর্টে কবিগুরুকে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। শেষ পাতায় কি লেখা রয়েছে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। পংক্তিটি উদ্ধৃত করে কমিশনের প্রতিনিধিরা লিখেছেন, যে মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, সেই মাটিতে হাজার হাজার মানুষের উপরে এরকম নৃশংস অত্যাচার, খুন, ধর্ষণের ঘটনা অকল্পনীয়। তাই আক্রান্তদের যথার্থ বিচার পাইয়ে দিতেই মানবাধিকার কমিশন সিবিআই তদন্তের দাবি তুলেছে। পাশাপাশি মামলার বাইরে রাজ্যের হস্তান্তরের পক্ষে সওয়াল করেছে কমিশন। যদিও ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য নিজের অবস্থানে এখনো পর্যন্ত অনড়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যে যে সন্ত্রাস ঘটেছে সে সবটাই ভোট পূর্ববর্তী। এবং একই সঙ্গে লক্ষণীয়, মানে ভোট পূর্ববর্তী বলার পাশাপাশি এটাও বলতে হয় যে মূলত যেটা তার অভিযোগ রয়েছে সেটা হচ্ছে যে এই সমস্ত সন্ত্রাস হচ্ছে তার যে শপথ গ্রহণ অর্থাৎ 5ই মে, তার আগে, অর্থাৎ যে সময় রাজ্যের নির্বাচন কমিশন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছিল। যে মুহূর্ত থেকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে রাজ্য সরকার, অর্থাৎ তৃতীয়বারের জন্য বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসেন তৃণমূল কংগ্রেস সরকার, সেই মুহূর্ত থেকে সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ 5ই মের পর থেকে। 5ই মের পর থেকে রাজ্যে কোনো হিংসা হয়নি, এই বক্তব্যই রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি এই প্রসঙ্গে আমরা শুনে নেব একবার এই আলোচনা শুরু করার আগে। We are the government. We have to give our opinion also. And court gave us time also for that. I think they will give us time, or they have given the time for affidavit or something. So before that, how they leaked all the news, what they have submitted in the court, if it is not political vendetta, only to malign the people of Bengal because they have lost the election. That's why this is their political vendetta. পলিটিক্যাল ভেন্ডেটার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিপোর্ট দেওয়া হচ্ছে এনএইচআরসির তরফ থেকে। এবং বলা হচ্ছে রাজ্যে বিভিন্ন প্রান্তে বলা হচ্ছে, বিরোধীরা বলছেন যে এই সময় তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের বিভিন্ন প্রান্তে অত্যাচার এখনো পর্যন্ত জারি রয়েছে, বরকরার রয়েছে। এটা রাজ্য তরফ থেকে বলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সবটাই পলিটিক্যাল ভ্যান্ডেটা, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং শপথ গ্রহণের পর কোথাও কিছু ঘটেনি, অর্থাৎ এই রাজ্যতে বিভিন্ন সময়ে বিরোধীরা, আমি বারবারই বলি, এর আগেও বলেছি, শুধুমাত্র বিজেপি নয়, একই সঙ্গে আমরা, অন্তত আমি এই প্ল্যাটফর্ম থেকে, এই আলোচনা থেকে একাধিকবার বলেছি, শুধুমাত্র বিজেপি নয়, একই সঙ্গে রেড ভলেন্টিয়ার্সরা, তাদের ওপরও একাধিক আক্রমণ নেমে এসেছে। আইএসএফ কর্মী, আইএসএফ সমর্থক, তারাও দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিলেন। এমনকি আইএসএফ নেতা, রীতিমতো নিজের আসনে জিতে আসা বিধায়ক, তিনি তার এলাকায়, তার কেন্দ্রে ঢুকতে পর্যন্ত পারেননি দীর্ঘদিন ধরে। রাজ্যের এই সমস্ত বিরোধীদের যা অভিযোগ, সে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি পলিটিক্যাল ভেন্ডেটা বলে। কিন্তু এরপর যখন বিষয়টা আদালত পর্যন্ত গড়ালো, রাজ্যের ডিজিপি, রাজ্য পুলিশের তরফ থেকে যখন একটা রিপোর্ট দেওয়া হলো মানবাধিকার কমিশনকে, জাতীয় মানবাধিকার কমিশনকে, সেই রিপোর্টে কি বলা হলো?
সেই রিপোর্টে রাজ্যের ডিজিপির রিপোর্ট বলছে যে 2রা মে ভোটের ফল ঘোষণার পর থেকে রাজ্যে যে চিত্র ছিল তা এনএইচআরসির জমা রিপোর্টকেই সমর্থন করে। কিন্তু কেন সমর্থন করে বলছি, দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে। রাজ্যের ডিজিপির যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে 20 মে থেকে 20 জুন, অর্থাৎ প্রায় 2 মাস, প্রায় 1 মাসের ওপর, 20 মে থেকে 20 জুন, মাফ করবেন 2রা মে থেকে 20 জুন, এই সময়টায় ডিজিপির রিপোর্ট বলছে রাজ্যে মৃত্যু হয়েছে 29 জনের। এটা ডিজিপির রিপোর্ট। যৌন নিগ্রহের শিকার হয়েছেন 12 জন, মারাত্মকভাবে আহত হয়েছেন 391 জন, হিংসাত্মক ঘটনা ঘটেছে রাজ্যে 940 খানা, হুমকির ঘটনা ঘটেছে 562 খানা। আমি জানি না, আমি আজকে আলোচনা শুরু করছি, আমি কোনটাকে সত্যি বলে ধরবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বলেছেন, শুরুতেই বলেছেন যে রাজ্যের তার শপথ গ্রহণের পরে কোথাও কিছু হয়নি, সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নাকি রাজ্য পুলিশের তরফ থেকে যে রিপোর্ট, ডিজিপির যে রিপোর্ট এক্ষুনি দেখলেন আপনারা আমাদের স্ক্রিনে, সেই রিপোর্ট, যে রিপোর্ট জমা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে। এবং এই এতগুলো যে তালিকা আমি পড়ে শোনালাম, এগুলো কি একটু সামান্য ঘটনা বা বিক্ষিপ্ত কিছু ঘটনাকে এগুলো বলা যায় কি, যে লম্বা তালিকা পাঠিয়েছে ডিজিপি? এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের পোল কোয়েশ্চেনগুলো করে এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো। আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকটি দলের এবং আইনজীবীরা থাকবেন, প্রত্যেক দলের প্রতিনিধিরাও থাকবেন। প্রত্যেকের কাছে আমার একদম সুস্পষ্ট স্পেসিফিক কোয়েশ্চেন থাকবে। তবে তার আগে যে প্রশ্নগুলো আপনাদের জন্য রয়েছে, যে প্রশ্নের উত্তরগুলো আপনারা দেবেন এই আলোচনা অবশ্যই শোনার পর, প্রথম পোল কোয়েশ্চেন আজকের, মানবাধিকার কমিশন কি পক্ষপাত দুষ্ট? জাতীয় মানবাধিকার কমিশন কি পক্ষপাত দুষ্ট? আপনাদের কি তাই মনে হয়? হ্যাঁ বা নার মাধ্যমে আপনারা উত্তর দিতে পারেন। 2 নম্বর প্রশ্ন, হিংসা রুখতে রাজ্যের ভূমিকা কি সন্তোষজনক? আপনার কি মনে হয়? এবং 3 নম্বর প্রশ্ন, রাজ্য পুলিশের রিপোর্ট কি রাজ্যের দ্বিচারিতা প্রকাশ্যে আনছে? এই 3টে প্রশ্নের উত্তরে আমি অপেক্ষায় থাকবো। একই সঙ্গে নিঃসন্দেহে আমাদের আলোচনাতেও আসবে এই বিষয়গুলো বারবার। কারা রয়েছেন আমাদের সঙ্গে? রয়েছেন বিজেপি নেত্রী রাজলক্ষ্মী বসু, রয়েছেন বিজেপি নেত্রী এবং বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেস নেতা এবং আইনজীবী তৌসিফ আহমেদ, এবং রয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আপনাদের 4 জনকেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীর এই আলোচনায়। আমি শুরু করি, প্রথমেই আমি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাছ থেকে শুরু করি, কারণ প্রিয়াঙ্কা দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আন্দোলন করছেন, তিনি লড়াই করছেন আইনি পথে। কারণ শুরু থেকে তিনি রীতিমতো তালিকা তৈরি করে বলার চেষ্টা করেছেন যে বিষয়টা পোট্রে করা হচ্ছে, যে বিষয়টা সামনে তুলে ধরা হচ্ছে, সেটা আসল ছবি নয়, আসল ছবিটা একেবারে অন্যরকম। এবং এ রাজ্যে কোথাও ঘরে ফিরতে গেলেও পর্যন্ত আইনের দ্বারস্থ হতে হয়, আইনের দরজায় কড়া নাড়তে হয়। আমি প্রিয়াঙ্কার কাছে আসবো। প্রিয়াঙ্কা, আজকে যে ডিজিপির যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে 2রা মে থেকে 20 জুন পর্যন্ত, এই যে লম্বা একটা তালিকা আমরা দেখতে পাচ্ছি, আমরা কোনটাকে ঠিক বলে ধরবো? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি নাকি রাজ্য পুলিশের এই রিপোর্ট? প্রিয়াঙ্কা, আপনি কি বলবেন? দেখুন, আমি তো বলবো জেপি কি বলছিল না, ওইগুলো বাদ দিই, কিন্তু আজকে এনএইচআরসি রিপোর্ট কি বলছে ওগুলো দেখতে হবে। আর সব থেকে দুঃখের বিষয়, মুখ্যমন্ত্রী বলছেন যে এই রিপোর্টটা কি করে লিক হলো, এই রিপোর্টটা। আরে আমি ওনাকে বলি যে ওনার আইনজীবীরা হয়তো ওনাকে ভালো করে বোঝাচ্ছেন না যে কোনো কিছু লিক হয়নি, এটা হাইকোর্টের নির্দেশে সবাইকে সার্কুলেট করা হয়েছে। যেহেতু একটা ইন্টারিম রিপোর্ট কোর্টে ফাইল হয়েছিল, এটা কিন্তু সবার কাছে সার্কুলেটের অর্ডার ছিল না, কিন্তু লাস্ট ওকেশনে অনারেবল হাইকোর্ট বলেছে যে ফাইনাল রিপোর্টটা যে কোনো পিটিশনার আছে বা তাদের কাউন্সিল আছে বা স্টেট গভর্নমেন্ট বা অ্যাডভোকেট জেনারেল সবাইকে দেওয়া হবে, সেটাই দেওয়া হয়েছে। তো এবারে লিকের কোথায় কাহিনী এসে গেছে? হ্যাঁ, এটা হতে পারে যে যখনই কেউ পশ্চিমবঙ্গ নিয়ে বলে যে এখানে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে এখানে কিছুই হয়নি, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো এই রিপোর্টে আমি আজকে প্রশ্ন করি যে শুধু এনএইচআরসি তো এই রিপোর্টটা বানায়নি, এই রিপোর্টে 7খানা মেম্বার ছিল, তার মধ্যে 5 নম্বরে আছে মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি, আর 6 নম্বরে আছে এসএইচআরসি স্টেট হিউম্যান রাইটস কমিশনের রেজিস্ট্রার মেম্বার। তো আপনি আমাকে বলুন, এবার যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস কমিশন আর স্টেট হিউম্যান রাইট কমিশন দুজনই বিজেপির হয়ে কাজ করছেন বা দুজনই এনএইচআরসির সঙ্গে কাজ করছেন, তাহলে পশ্চিমবঙ্গতে কি শুধু মুখ্যমন্ত্রী ছাড়া আর কেউ নেই?
তাহলে যা এখানে রিপোর্টে লেখা আছে ওগুলো ফ্যাক্টস আছে, সেই জন্য আজকে রিপোর্টে এসেছে। কিন্তু উনি এখনো বলবেন যে কোনো কিছু হয়নি, সেটা তো ফার্স্ট দিন ধরে বলছেন। না, আমি এই জায়গায় নিয়ে আসবো প্রিয়াঙ্কা আপনার কাছে। তৌসিফ আমাদের কাছে রয়েছেন, তৌসিফ আইনজীবী। আমার তৌসিফের কাছে বক্তব্য যে এই যে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এই যদি গোপন রিপোর্ট হবে তাহলে সেই রিপোর্ট ফাঁস হবে কিভাবে? প্রিয়াঙ্কা বলছেন যে উনি আসলে প্রসেসটাই বুঝতে পারছেন না, তাই এই ধরনের অভিযোগ করছেন। আপনি কি বলবেন তৌসিফ? আপনি প্রোগ্রামের প্রথমে আপনি একটা স্টেটমেন্ট চালাইছিলেন, এনএচআরসির একটা কেউ লোক ছিল তে বলছিল যে মমতা ব্যানার্জি কি করে রিপোর্ট পেল। আমি আশা করব যে প্রিয়াঙ্কা বিপ্রবাল দিদি উনিও ওনাকে বলে দেবেন যে মমতা ব্যানার্জির হাতে কি করে এই রিপোর্টটা গেল। দেখুন, এই রিপোর্টটা দুদিন আগে কোর্টে সাবমিট করা হয়েছে, সিল্ড ইনভেলপে সাবমিট করা হয়েছে। তো তারপরে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যা উকিল আইনজীবী ছিলেন ওনারা কোর্টকে রিকোয়েস্ট করলেন যে স্টেট গভর্নমেন্টকে, যেহেতু পার্টি আছে, আপনি রিপোর্টটা দেওয়ার ডাইরেকশন করুন যে রিপোর্টটা আজ সার্ভ করবে। তো কোর্টের অর্ডার অনুসারে রিপোর্টটা সার্ভ করা হয়েছে। পারপাসটা কি, যে স্টেট গভর্নমেন্টও রিপ্লাই দেবে, যে কি কথা বলা হয়েছে রিপোর্টে কি লেখা আছে ওটার দিকে স্টেট একটা রিপ্লাই দেবে। নেক্সট ডেট অফ হিয়ারিং ফিক্স করা হয়েছে জুলাই 22 কোর্টে আবার এই মামলাটা উঠবে। আবার না, আমার কাছে স্পষ্ট না তৌসিফ, আপনি কি বলছেন যে এটাকে আপনারা ফাঁস বলে ধরছেন নাকি এটাই প্রসেস, এইভাবেই যাওয়ার কথা? না, রিপোর্ট ফাঁসের বক্তব্যটাকে আপনি সমর্থন করছেন না করছেন না আইনজীবী হিসেবে? আমি বলছি যে রিপোর্ট দেওয়া হয়েছে কোর্টে, কোর্ট নেক্সট ডেট অফ হিয়ারিং ফিক্স করেছে, কিন্তু কোর্ট এটা কোনোদিন বলেনি যে এই রিপোর্টটা যে কোনো ভাবে তোমরা বিজেপি লোকরা বা মিডিয়ার মাধ্যমে লিক করে দাও আর বেঙ্গলকে যাতা বলো, বেঙ্গলের মানুষকে যাতা বলো যে বেঙ্গলে কোনো ল নেই। ল যদি কোথাও নেই তো ওটা হচ্ছে উত্তরপ্রদেশ। প্রিয়াঙ্কা কিছু বলছেন, আমি প্রিয়াঙ্কার কাছে আসবো, তবে তার আগে জানিয়ে রাখি দিল্লি হাইকোর্ট এরা তো প্রথম দিন থেকে আঙ্গুল তুলছিল, দিল্লি পুলিশকে, যেটা বিজেপি কন্ট্রোল করছে, দিল্লি পুলিশকে ফাইন করা হয়েছে, একদিন আগে দিল্লি হাইকোর্ট ফাইন করেছে আর এখন বলছে যে মিডিয়াকে সার্কুলেট করে দেওয়া হয়েছে। ভাই, মিডিয়া তো প্রথম দিন থেকে বলছে যে পশ্চিমবঙ্গতে আতঙ্ক হচ্ছে না, আপনারা বলছিলেন হয়নি। এবারে রিপোর্টে যা লেখা আছে যখন ওটা নিয়ে এত প্রিয়াঙ্কা কষ্ট কেন সিপিওয়াল হচ্ছে? কথা বলছিল আমি কিছু বললাম না, কিন্তু যখন আমি কথা বলছি, আমি আসবো তৌসিফ, প্রিয়াঙ্কা দুজনের কাছে আসবো। আমি জানিয়ে রাখি আমাদের এই আলোচনাতে অরূপ চক্রবর্তীও রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। অরূপ বাবু, আমি আপনার কাছে আসি। এই যে এনএচআরসি রিপোর্টের আগে একাধিকবার আপনাদের নেত্রী বলেছেন যে সবাই পক্ষপাত দুষ্ট, এনএচআরসিও পক্ষপাত দুষ্ট। আজকে রিপোর্ট প্রকাশের পর উনি বলছেন রিপোর্ট নাকি ফাঁস করে দেওয়া হয়েছে। এইখানে এই রিপোর্ট ফাঁসের তত্ত্বটা ঠিক কি দাঁড় করাবেন আপনারা? মানে এনএচআরসি এটা রিপোর্ট দিয়েছে, এনএচআরসির কর্মীরা এখানে এসে আক্রান্ত পর্যন্ত হয়েছেন, এরপর আপনারা বলছেন যে এনএচআরসি রিপোর্ট ফাঁস হয়েছে, মানে এবং এর সঙ্গে সঙ্গে ডিজিপি যে রিপোর্ট দিয়েছে এনএচআরসি কে, সেই রিপোর্টকেও যদি আমরা সেই রিপোর্টও যদি মান্যতা দিতে হয় তাহলে তো বলতে হয় যে নির্বাচনের পরে, শপথ গ্রহণের পরে রাজ্যে হিংসার ছবিটা ভয়াবহ ছিল। ঠিক স্বর্ণালী, আমি আপনার এই কথার উত্তরে বলি যে কদিন আগেই আমরা দেখছিলাম সর্বভারতীয় একটি বাংলার অন্যতম প্রতিষ্ঠিত দৈনিক পত্রিকা, তার প্রথম পাতা, আমি কোনো পেপারের নাম বলছি না, বহুল প্রচারিত দৈনিকের প্রথম পাতার খবর বেরিয়েছিল যে নাতির উপনয়নে আসা প্রৌঢ় একজন, তাকে বিজেপির লোকজন হিউম্যান রাইটস কমিশনের কাছে পাঠিয়েছে যে পোস্টপোল ভায়োলেন্সের শিকার বলে, এবং সেই খবর ভাইরাল হয়েছিল। দ্বিতীয়ত আমরা দেখলাম আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ আক্রান্ত হলেন ভোট পরবর্তী ঘটনায়। এই আক্রান্ত হওয়ার সাথে তার হাত ভেঙে দেওয়া হলো মেরে। এবং ঘটনাচক্রে আজকে আমরা দেখলাম যে আপনাদের সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি যে উদয়ন গুহর নাম দুষ্কৃতী তালিকায়, অথচ উদয়ন গুহকে যারা আক্রমণ করে তার হাত ভেঙে দিল তাদের বাড়িতে হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা পৌঁছে গেলেন, কিন্তু উদয়ন গুহর সাথে কথা বলার প্রয়োজন বোধ করলেন না। আসলে বিজেপির একটার পর একটা রাজ্যে যখন অবস্থা খারাপ হচ্ছে, বিজেপির একটার পর একটা অ্যালি বিজেপিকে ছেড়ে যাচ্ছে। 2014 বিজেপির যতজন শরিক ছিল, আজকে বিজেপির শরিক সংখ্যা তার থেকে অনেক কম। বিজেপি এখন নতুন শরিক খুঁজছে, কোনো শরিকের নাম সিবি
সিবিআই, কোনো শরিকের নাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কোনো শরিকের নাম এনআইএ, তো কোনো শরিকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। আজকে এখানে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কুখ্যাত দুষ্কৃতী হিসাবে উল্লেখ করে কারুর ব্যক্তিগত পলিটিক্যাল উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করা যায়। এখানে প্রিয়াঙ্কা দেবী রয়েছেন, উনি আইনজীবী নিশ্চিতভাবে, কিন্তু তার সাথে সাথে উনি বিজেপিরও প্রার্থী ছিলেন। আজকে প্রিয়াঙ্কা দেবী এই মামলাটা করেছেন, প্রিয়াঙ্কা দেবী উদ্যোগ নিয়েছেন নিশ্চিতভাবে, কিন্তু আমরা কোথাও দেখিনি নন্দীগ্রামে রবীন্দ্রনাথ মান্না যখন খুন হলো নৃশংস আক্রমণে, রবীন্দ্রনাথ মান্নার পরিবারের সাথে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কি কথা বললেন, বা তাদের দুই দুষ্কৃত যারা খুন করেছে তাদের বাড়িতে গিয়ে তাদের বিরুদ্ধে কি অভিযোগ জমা দিলেন। আমার আশা প্রিয়াঙ্কা দেবী নিশ্চয়ই তাদের বিরুদ্ধে সেই বক্তব্যটা আজকে কি তার রিপোর্টে রয়েছে সেগুলো এখানে ভালো করে বলতে পারবেন। দ্বিতীয়ত, আমরা খুব স্পষ্ট ভাষায় বলছি, ক্যাটেগরিক্যালি বলছি, এই প্রথম ভারতবর্ষের মানুষ দেখলো যে এনএইচআরসিকে আজকে সর্বোপরি রাজনৈতিকভাবে এইরকম নির্লজ্জভাবে ব্যবহার করা যায়। আজকে কেন্দ্রীয় সরকার এটা করে দেখালেন। আমরা খুব স্পষ্ট ভাষায় বলছি, বাংলার মানুষের ম্যান্ডেট, বাংলার মানুষ রায় দিয়েছেন। 213 হার মানতে না পেরে ব্যাকডোর দিয়ে বারংবার কখনো 356 জারি করার অজুহাত, কখনো রাষ্ট্রপতি শাসন দিয়ে বাংলার মানুষের নির্বাচিত রায়কে প্রতিহত করার চেষ্টা, কখনো উপনির্বাচনকে না করিয়ে দিয়ে আপনি বলছেন যে এনএইচআরসি, কখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এগুলো কেন্দ্রের বিভিন্ন শরিক খুঁজছে বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জানতে ইচ্ছে করছে, যদিও পরবর্তীকালে প্রশ্নটা আমি করবো, আজকে সেই টপিক নয়, তাহলে সিআইডি তাহলে কি, বা বিভিন্ন সময় যে রাজ্যের একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক কেস নতুন করে ভুইফোড় হয়ে মাটি করে বেরোচ্ছে, সেগুলো তাহলে কি বিরোধীরা তো বলতে পারেন তো তাহলে যে সেগুলো তাহলে এক এক ধরনের অস্ত্র? আমি এই বিষয় নিয়ে আসবো। তবে রাজলক্ষ্মী আমাদের সঙ্গে রয়েছেন। রাজলক্ষ্মী, সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট যে অভিযোগ অরূপ বাবুর, জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্রের হয়ে কাজ করছে, বিজেপির শরিক দল হিসেবে কাজ করছে, রাজলক্ষ্মী কি বলবেন? নমস্কার জানাচ্ছি সকলকে। তো এই মাটিতে রবি ঠাকুর বলেছিলেন মা মা হিংসি, অর্থাৎ যাই ঘটুক না কেন যাতে হিংসাটা না আসে। এবং তারপরে উনি লিখেছিলেন, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, প্রলয় মন্থন হবে, ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি। তো নির্বাচনের পরবর্তী সময়তে আমরা দেখলাম নির্বাচনে বিপুল ভোটে জিতে যাওয়া একটি রাজনৈতিক দল তারা কিরকম ভাবে প্রশাসনের মদতপুষ্ট হয়ে বর্বরতা এবং হিংস্রতাকে চালিয়ে যাচ্ছে। আমরা শুনলাম না যে এটা নাকি রাজনৈতিক ভেন্ডেটটা, মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বললেন। আচ্ছা, তাহলে আমি দিনক্ষণ মেনশন করে বলছি, 7ই মে রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি যে ভিডিওটি পোস্ট করেছিলেন, যা ভাইরাল হয়েছিল, সেখানে তিনি নিজে বলছেন, তিনি কিন্তু টিএমসির প্রতীকে জিতেছেন। তিনি বলছেন এটা আমাদের লজ্জা, যেখানে যেখানে টিএমসির পতাকা নিয়ে বর্বরতা করছে, অত্যাচার করছে এবং যারা বিরোধী দল করেছে তাদেরকে ঘরছাড়া করছে, এটা আমাদের লজ্জা। উনি নিজে ভিডিওটা করেছিলেন। তাহলে এটা কিরকম রাজনৈতিক ভেন্ডেটটা? এখানে নাম উঠলো উদয়ন গুহর। 10ই মে যখন দিনহাটা তৃণমূল নেত্রী ভারতী নন্দীর বাড়ির উপর আক্রমণ হয়েছিল, তখন ভারতী নন্দী, টিএমসি নেত্রী ভারতী নন্দী, তিনি নিজে বলছেন যে এই আক্রমণের পিছনে উদয়ন গুহর বাহিনী রয়েছে। আসলে বিষয়টা হচ্ছে কি, এখানে প্রশাসন ঘুমিয়ে আছে, এবং ঘুমিয়ে আছে তার একটা প্রমাণ আমরা পেয়েছিলাম যখন গত 24শে মে যে চিঠিটি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যখন যে চিঠিটি ডিজিপিকে করেছিল, সেই চিঠির মধ্যে একটা এক্সাম্পল ড্র করা হয়েছিল। সেই এক্সাম্পল ড্র করে তারা বলেছিলেন যে টিএমসি দুষ্কৃতী আলমগীর হাসান চৌধুরী এবং শেখ নান্টু তারা আরামবাগের হিয়াতপুর অঞ্চলে আক্রমণ করছে, মহিলাদের উপর, শিশুদের উপর, সকলের উপর আক্রমণ করছে। এবং ওখানে মেনশন করা ছিল থানায়, ওই চিঠির মধ্যে থানা ইনচার্জ পার্থসারথী হালদার এবং হুগলির এসপি রুরাল আমনদীপ জাকু, যারা নীরব দর্শক হয়ে দেখছেন। এবং তারপরেও রাজ্য প্রশাসন এই চিঠির কোন রকম সদুত্তর দিতে পারেনি। আমরা দেখতে পেয়েছি যখন একটার পর একটা বিজেপি কর্মীকে ঘর ছাড়া করা হচ্ছে, তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। যখন জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পুলিশের অসহযোগিতাতে, জুন মাসের মাঝামাঝি পর্যন্ত সময় বলছি, পুলিশের অসহযোগিতাতে 3,440টা এফআইআর করা হয়েছিল বিজেপি কর্মীদের তরফ থেকে। কোনো তাপত্তাপ নেই, কোনো হেলদোল নেই পুলিশের। নিষ্ক্রিয়তার চূড়ান্ত আমরা একটা প্রদর্শন দেখতে পেয়েছি এই রাজ্যে। এটা নিয়ে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি তৃণমূল নেত্রী নাকি তিনি সবার মুখ্যমন্ত্রী? আমার এই প্রশ্নটা রয়েছে। আমি এই প্রশ্নের উত্তর দিয়ে নেব। আমাদের সঙ্গে সব্যসাচীও রয়েছেন, অরূপ বাবুর কাছে আমি আবারও ফিরে যাব, প্রিয়াঙ্কা চিত্রিওয়ালা রয়েছেন। এই বিষয়টা আমার কাছে এখনো পর্যন্ত স্পষ্ট হলো না, যদিও কেন্দ্র রাজ্য সেই কেন্দ্র রাজ্যের একটা বিষয় চলে আসছে। যে আমার বক্তব্য ছিল শুরু থেকে যে ডিজিপির যে রিপোর্ট, সেই রিপোর্টকে সত্যি হিসেবে নেব, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে শুরু থেকে বলে আসছেন যে নির্বাচন তার শপথ গ্রহণের পর কিচ্ছু হয়নি, তাহলে এই যে হত্যা 29, যৌন নিগ্রহ 12 এবং গুরুতর আহত 391, এই ধরনের যে এই যে লম্বা তালিকা যেটা ডিজিপির রিপোর্টে এসছে, এই রিপোর্টগুলোকে আমি কোথায় রাখবো? সব্যসাচী বাবু কি বলবেন আপনি?
দেখুন, প্রথমত আমি যে কথাটা বলবো যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখানে একটা ইনকোয়ারি কমিটি তৈরি করেছে, আদালতের মাধ্যমে কমিটিটি তৈরি হয়েছে, যে কমিটিতে রাজ্যের 2 জন অফিসার আছেন এবং এই কমিটি যে অ্যানালিসিস করেছেন তার ডেটা, সেই ডেটা জেনারেটেড হয়েছে কিন্তু রাজ্য ডিজিপির রিপোর্টের মাধ্যমে। যদি আপনারা এই রিপোর্টের যে রিপোর্টটা ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরছে, আমার কাছেও এসেছে, পেজ 13 যদি দেখেন, এখানে 8 নম্বর পয়েন্ট, অ্যানালিসিস অফ ডেটা অফ রিসিভড ফ্রম ডিজিপি ওয়েস্ট বেঙ্গল। সো দিস ইজ অ্যান অ্যানালিসিস, এটার বিশ্লেষণ করে কি দেয়া আছে, এখানে কিছু ডেটা দেওয়া আছে এবং ডেটাটাকে অ্যানালিসিস করা হয়েছে একদম স্ট্যাটিস্টিক্যাল মেজার্সে। সেখানে বলা আছে, ফ্রম অ্যাবাভ ডেটা ইট ইজ এভিডেন্ট that the percentage of the accused arrested out of those cited and the percentage of the accused who are still in custody is absolutely low, which shows incept performance of the local police. এই যে জায়গাটা, এটা কিন্তু একটা ডেটা অ্যানালিসিসের ফল। তাহলে আজকের এই ডেটা অ্যানালিসিসের ডেটাটা প্রোভাইড করেছেন কে? এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অস্বীকার করতে পারবেন না, এটা ডিজিপি ওয়েস্ট বেঙ্গল তিনি দিয়েছেন। তার সার্ভিস কার আন্ডারে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে এটা রাজ্য সরকারকে অপদস্থ করবার জন্য করা হয়েছে। আচ্ছা, তাহলে আপনার প্রথম অপদস্থ করবার দায়িত্ব নিচ্ছেন ডিজিপি ওয়েস্ট বেঙ্গল, তার বিরুদ্ধে কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না? আপনি বলতেই পারেন কেন্দ্র মানবাধিকার কমিশনকে ভারতীয় জনতা পার্টি তারা রাজনৈতিক কারণে ব্যবহার করছে, ঠিক যেভাবে পশ্চিমবাংলায় মানবাধিকার কমিশনকে দীর্ঘ সময় ধরে একদম প্রায় মৃতপ্রায় করে রাখা হয়েছে, সেই রকম ভাবে আপনারা অভিযোগ করতে পারেন। কিন্তু অভিযোগ করার আগে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনার রাজ্যের যে অফিসাররা এই রিপোর্টে সই করলেন এবং যে ডিজিপি এই রিপোর্টের ডেটাগুলো সাপ্লাই করেছে, ডেটাগুলো যদি আপনি অস্বীকার না করতে পারেন, তাহলে এই রিপোর্টকে চ্যালেঞ্জ করার অধিকার অরূপবাবু তৌসিফবাবু আমাদের সঙ্গে রয়েছেন, দুজনের কাছে যদি আমি আবারও এইটাতে ফিরে আসবো, তবে তার আগে আমি শোনাবো একটা বক্তব্য। এই ধরনের ভোট পরবর্তী হিংসা এবং একই সঙ্গে এনএইচআরসির রিপোর্ট, এই সময় নিয়ে এটাকে কেন্দ্র করে আমরা দীর্ঘ সময় দেখেছি দুপক্ষের দুরকম বক্তব্য, যদিও সমস্ত বক্তব্য কোথাও এসে মিলে যাচ্ছে আজকে এই ডিজিপির রিপোর্টে। আমি আলোচনায় আসবো, প্রত্যেকের কাছে আমি আসবো একবার করে 30 সেকেন্ড সময়ের জন্য, তবে তার আগে শুনে নেবো সেই বক্তব্য কোন সময় কি আমি শুনেছিলাম, শুনিনি আপনারাও। আমরা গুলি চাই না, আমরা রক্ত চাই না, আমরা বোমা চাই না, আমরা অস্ত্র চাই না। বিজেপি একটা পার্টি, মনে রাখবেন, সব থেকে পাজি। আমার প্রার্থনা শান্তির বাংলা, আমার অঙ্গীকার যে কোনো অন্যায় হলে সংবিধানের মধ্যে দাঁড়িয়ে সংসদীয় নীতি রীতি মেনে প্রতিবাদ আপনাদের নিয়ে। Somewhere they are sending governor, somewhere they are sending National Human Rights Commission, somewhere they are sending Tribal Commission, Minority Commission, this and that later, what not? এখানে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তারা আজকে যা দেখলেন আমি টুইট করে নিন্দা করেছি, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এবং পশ্চিমবঙ্গের গাঁগঞ্জের অবস্থাটা দেখুক, পুলিশের নিষ্ক্রিয়তা দেখুক। বাংলায় এত হারাহারার পরেও লজ্জা নেই, বিজেপি সব এজেন্সিকে দিয়ে কাজগুলো করায়। এটাই বিজেপির হ্যাবিট, এটাই বিজেপির প্ল্যান, এবং এগুলো সব প্রি প্ল্যান ইনসিডেন্ট। It is not, there is no incident now after polling. Post-poll violence, it was under election commission. At the time of election, there are some incidents, sporadic incidents. তিনি প্রেস কনফারেন্স করে বলছেন নবান্ন থেকে নো ইনসিডেন্ট। তার ক্যাবিনেটের লেখা রাজ্যপালের ভাষণে বলা হচ্ছে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে কোনো ঘটনা ঘটেনি। সেক্ষেত্রে গণতন্ত্রে প্রতিবাদ করা ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। এবং যে ছবিগুলো দেখছেন সম্মানীয় বিধায়কদের হাতে, এগুলো কোনোটাই অস্বীকার কেউ করতে পারবেন না। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। একদিন তাদের বুকে লিখে বলতে হবে বিজেপি করি না, বিজেপি করি না। আমি আসবো প্রিয়াঙ্কার কাছে, 30 সেকেন্ড করে সময় আমি প্রত্যেকের কাছে যাবো। প্রিয়াঙ্কা, কি বলবেন? একদিকে রিপোর্ট, অন্যদিকে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ল্যাঙ্গুয়েজ একটা মুখ্যমন্ত্রীর হয়,
তাহলে ওই রাজ্যতে কি ল এন্ড অর্ডার হবে সেটা আমরা সবাই বুঝতেই পারছি। কেন আজকে এনএচআরসি খুব ভালো করে বলেছে যে এখানে পশ্চিমবঙ্গে রুল অফ ল না রুলার্স ল চলছে। দেখুন আমি তোমাকে বলছি যে সেকেন্ড অফ জুলাই কোর্ট কিন্তু খুব ভালো করে বলে দিয়েছিল যে এনএচআরসির কাছে যত কমপ্লেন গুলো এসেছে টিজেপি কে বলেছিল যে আপনি সবকটা রেজিস্টার করুন। মোর দেন 700-800 কমপ্লেন্টস, আর তার মধ্যে শুধু 137 এফআইআরস টিজিপি নিজে বলছেন যে আমরা শুধু 137 করেছি। তো আজকে এটা কিন্তু একদম প্রুভ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গতে যে বারবার আমি পিটিশনে বলছিলাম যে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, পুলিশ কাজ করছে না, এন্ড সেটা অন বিহেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এন্ড চিফ মিনিস্টার। তৌসিফের কাছে যাব খুব সংক্ষেপে। তৌসিফ, দেখুন এনএচআরসি রিপোর্টকে একটা এক্সকিউজ করে বিজেপি এখন প্রত্যেক দিন টিভিতে প্রপাগান্ডা চালাচ্ছে। বেঙ্গলের মানুষ যারা পিস লাভিং মানুষ তাদের বিরুদ্ধে উল্টো পাল্টো কথা বলছে যে বেঙ্গলের অনেক ভায়োলেন্স আছে। এটা বিজেপি কেন করছে? কেন ওরা নিজেই ফেল হয়ে গেছে। দিল্লি পুলিশকে খুব ভালো খুব কড়াভাবে দিল্লি হাইকোর্ট কন্ডেম করেছে, 25,000 টাকা ফাইন করেছে ক্যালিয়াস এন্ড ফার্স ইনভেস্টিগেশনের জন্য। আপনি উত্তরপ্রদেশকে কথা নিয়ে কেউ বলতে পারে না। সব্যসাচীরা কিছু বলতে চাইছিলেন। সব্যসাচীরা প্লিজ। একটা প্রশ্ন, এই ডেটাটা কে সাপ্লাই করেছেন? আপনার পশ্চিমবাংলার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের অফিসাররা কেন করলেন? সোর্সের মধ্যে ভূত, তাহলে এই জায়গাটাকে আপনারা বিচার করবেন না? ডেটা কে সাপ্লাই করেছে এটার জন্য? সেই ডেটার ভিত্তিতে অ্যানালিসিস করে এই রিপোর্টটা তৈরি হয়েছে। আপনার দুজন অফিসার পশ্চিমবঙ্গে, আমাদের অফিসার পশ্চিমবাংলার, তারা সই করলেন কেন এই রিপোর্টে? এই জবাবটা তো চাই। এই জবাবটা যদি না দিতে পারেন তাহলে বাকি প্রশ্নগুলো সবটাই মিথ্যা হয়ে যায়। কোনোভাবেই সমালোচনা করার কোনো কেন সই করলেন ডিজিপি রিপোর্টে সই করলেন কেন? অরূপ দেবদের সঙ্গে রয়েছেন, অরূপ চক্রবর্তী। প্রিয়াঙ্কা দিদি, ও দিদি, ও রাজলক্ষ্মী দিদি, মুখ্যমন্ত্রীর মুখের ভাষা বলছিলেন না, এটা প্রধানমন্ত্রীর মুখের ভাষা ছিল, ওনার থেকেই আমরা শিখেছি। আর ওই প্রাইভেট লিমিটেড অধিকারী তার বক্তব্য শোনাচ্ছিলেন। তো ভাগ্য ভালো যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ট্রিপল চুরি নিয়েও তদন্ত করছে না, বা 2018 সালের দেহরক্ষী খুন নিয়েও তদন্ত করছে না, দেহরক্ষী খুন নিয়েও তদন্ত করছে না। আমি আশা করবো আমার বলার সময় মিউট হবে না আগের বারের মতো, বা মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবে না। আমরা খুব দর্থহীন ভাষায় বলছি, এ রাজ্যের ক্ষমতা দখল করতে না পেরে বিভিন্নভাবে সরকারি এজেন্সিকে কাজে লাগিয়ে পেছন দিয়ে ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করার এই প্রয়াস বাংলার মানুষ মেনে নেবে না, যেভাবে মানেনি বলেই দোষরা আমি রায় দিয়েছি। রাজলক্ষ্মী প্লিজ। আমি ঘদল কুতকুতকে বলছি, সেটা হচ্ছে 25 সেপ্টেম্বর 2020-তে যখন আমাদের পশ্চিমবঙ্গ হিউম্যান রাইট কমিশনের চেয়ারপারসন তিনি একটি কথা বলেছিলেন হিউম্যান রাইট কমিশন নিয়ে, পেশেন্ট অন লাইফ সাপোর্ট সিস্টেম, এবং তারপরেতে এই সমস্তগুলো ঢাকবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে প্রেস কনফারেন্স করতে করতে বলতে হয় যে কোর্টকে ম্যানেজ করে নেওয়া। এই শব্দবন্ধ ওনার মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। আসলে উনি বোধহয় ভুলে যাচ্ছেন যে এখানে হাইকোর্টের অর্ডারেই কিন্তু 3 সদস্যের টিম তৈরি করা হয়েছে এবং যেখানে কর্মীদেরকে ফিরিয়ে আনা হবে। এবং তারপরেও দেখতে পেলাম আমরা যখন আমাদের বিধায়ক জয়ন্ত রায় তিনি যখন কর্মীদের ফিরিয়ে আনছেন তার উপর আক্রমণ করা হয়। আচ্ছা, ওই 146 জন বিশিষ্ট প্রাক্তন আধিকারিক তারা কোন রাজনৈতিক ভেন্ডেটটায় রয়েছেন? যারা রাষ্ট্রপতির কাছে খবর করলেন, চিঠি করলেন যে এখানে ভোট পরবর্তী হিংসা চলছে। এই কিছু বিষয় নিয়ে প্রশ্ন রয়ে গেল, আমি এই প্রশ্নগুলো আপনাদের জন্যই ছাড়লাম। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং রিপোর্টের পাল্টা রিপোর্ট, কোথায় কে কাজ কোথায় সাইন করছেন জানি না, কিন্তু আসলে একটা অদ্ভুত ছবির মাঝখানে আমরা চলে এসেছি। এই রিপোর্টগুলোর আপনাদের কোথাও বিচার করার সময় এসেছে এবার বাংলার মানুষের। শুধুমাত্র একটা ইস্যু নয়, শুধুমাত্র একটি ইস্যুকে কেন্দ্র করে বিতর্ক নয়, একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চর্চিত বিষয়গুলো আমি সোজাসুজি তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঠিক নয়, অবশ্য বলা যেতে পারে যে কোথাও কমিশনের দরবার একদিকে এবং একই সঙ্গে দিল্লি দরবারও বটে। জুলাইয়ের 3য় সপ্তাহে দিল্লি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার দিল্লিতে 21শে জুলাই পালন করছে তৃণমূল কংগ্রেস, যদিও ভার্চুয়ালি। 21শে জুলাই দিল্লি যাওয়ার সম্ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে সোনিয়া গান্ধীর। সব মিলিয়ে রাজনৈতিক মহল মনে করছে কোথাও এই দিল্লি সফর ভীষণ রকম তাৎপর্যপূর্ণ, কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় 3বার রাজ্যে অভিষেক হওয়ার পর এবার পাখির চোখ 2024 এবং দিল্লি।
বাংলায় জয় এসেছে, এবার লক্ষ্য দিল্লি। 2024 লোকসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে খবর, জুলাইয়ের শেষ সপ্তাহে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার মমতার দিল্লি সফর নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে। 19শে জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু। দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা। দিল্লিতে মমতা সোনিয়া সাক্ষাতের সম্ভাবনা, অন্য অবিজেপি দলের নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। প্রথমবার দিল্লিতে 21শে জুলাই পালন করবে তৃণমূল। মমতার বক্তব্য জায়ান্ট স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত হয়েছে। 21শে জুলাই दिल्ली যাওয়ার সম্ভাবনা অভিষেকেরও। पार्लियामेंट चलने का टाइम एक दफे हम जाते हैं कि सबको सब मुलाकात होता है, अच्छा लगता है, पुराना दोस्त भी है, नया दोस्त भी है, तो इसी के लिए हम एक दफे जाएंगे। कब जाएंगे हम अभी नहीं सोचा, लेकिन हम जाने से हम सारे थोड़ा लीडर लोगों को भी मीट करेंगे। हम चाहते हैं अगर वक्त मिले तो प्रधानमंत्री का साथ, प्रेसिडेंट का साथ भी हम मुलाकात करेंगे कि हमारा चुनाव का बाद जाना है, इसी के लिए। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তির মেয়াদ 5 বছর বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই মঙ্গলবারই প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন। তার আগে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও কথা হয় প্রশান্ত কিশোরের। পাওয়ারের বাড়িতে অবিজেপি দলগুলির বৈঠকের অন্যতম সংগঠক ছিলেন পিকেই। ঠিক এই সময়ে পরবর্তী কংগ্রেস সভাপতি হিসাবে উঠে আসছে কমলনাথের নাম। রাজনীতিতে গান্ধী পরিবারের 3 সক্রিয় সদস্য থাকতেও কমলনাথ কংগ্রেসের সভাপতি হলে তা ইন্দিরা কংগ্রেসের রাজনীতিতে এক অভিনব ঘটনা হবে। যুব কংগ্রেসের সময় থেকেই কলকাতার সেন্ট জেভিয়ার্সের ছাত্র বড়বাজারের কমলনাথের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সুসম্পর্ক। সব মিলিয়ে মমতার এবারের দিল্লি সফরের দিকে বিশেষ নজর রাজনৈতিক মহলের। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সরব বিজেপি, জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদে সামিল দলীয় নেতাকর্মীরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র চলল বিক্ষোভ প্রদর্শন। আলিপুরে বিজেপির বিক্ষোভ শুরুর আগেই আটক সাংসদ দেবশ্রী চৌধুরী। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র ঠিক কি ছবি ছিল দেখে নেওয়া যাক এক নজরে। রাজ্যে ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে পথে নামল বিজেপি, জেলায় জেলায় বিক্ষোভ। কলকাতায় ধুন্ধুমার, আলিপুরে বিজেপির বিক্ষোভ শুরুর আগেই উত্তেজনা। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী। বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয় সাংসদকে। ম্যান্ডেট পাওয়ার পরেও পশ্চিমবাংলা সরকার এতটাই ভীত যে তারা মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। জনতার স্বার্থে ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করবে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। পাশাপাশি উলুবেড়িয়ার বৃন্দাবনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। আসানসোলে বিজেপি বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু। কর্মসূচিতে যোগ দেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। অবস্থান বিক্ষোভের পর আসানসোল মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছেন, প্রধানমন্ত্রী ব্যবস্থা করছেন, আর রাজ্য সরকার সেটা নিয়ে দলবাজি করছে, তৃণমূল সেটা নিয়ে পয়সা রোজগার করছে। পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন আর এগুলো হবে না, এটা হতে পারে না। বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। নেতৃত্ব দেন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। বিক্ষোভে হাজির ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী। ভ্যাকসিন দুর্নীতি ও ভুয়ো আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্তদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানানো হয়। সারা রাজ্য জুড়ে যে জাল ভ্যাকসিনের রমরমা চলছে, আর এই জাল ভ্যাকসিনের রমরমা চলছে সরকারের প্রত্যক্ষ মদতে। সরকার সারা রাজ্যবাসীকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে জাল ভ্যাকসিন তাদের শরীরে পুশ করার মাধ্যমে, আমরা সেই পশ্চিমবঙ্গবাসীর স্বাস্থ্যের কথা চিন্তা করে সঠিক ভ্যাকসিন যাতে সবাই সর্বস্তরের মানুষ পায়, তার জন্য জাল ভ্যাকসিনের প্রতিবাদে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। নদিয়ার কৃষ্ণনগরেও অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল বিজেপির।
সেখানে নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জাল ভ্যাকসিনের আর ভ্যাকসিন কেলেঙ্কারি যেটা বর্তমান তৃণমূল সরকার করেছে, তার প্রতিবাদ। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মানুষ ভ্যাকসিন চেয়ে ভ্যাকসিন পাচ্ছেন না। করোনার জন্য লড়াই সারা ভারতে হচ্ছে। মোদী সাহেব বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন, আর সেই ভ্যাকসিন তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিজেপি। এছাড়াও রাজ্যের আরও একাধিক জেলায় বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। ঘেরাও করা হয় বেশ কিছু সরকারি দপ্তর। রিপাবলিক বাংলা। আবারও বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এবারে জমি বিতর্কে জড়ালেন আলিপুরদুয়ারের সাংসদ। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ তৃণমূলের জেলা সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থার অভিযোগ তুলেছে পাল্টা বিজেপি শিবির। ডুয়ার্সের বানরহাটে চামুরচি চা বাগান এলাকা। এখানেই সরকারি জমিতে মার্কেট কমপ্লেক্স নির্মাণ করার অভিযোগ। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার দিকেই আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুক্রবার এই নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হন তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে একটা চামুরচির উপরে যে জন বার্লা যে বহুতল বাড়িটা তৈরি করেছেন সেটা পিডব্লিউডির জমি। নিজের জমি যদি ল্যান্ড নিজের নামে না হয় তাহলে কি করে আমি তার উপর বাড়ি তৈরি করব? এক, আমার বিল্ডিং প্ল্যানই বা কোথায়? বিল্ডিং প্ল্যান তিনি কোথা থেকে পাস করিয়েছেন? এগুলো তো তাকে প্রমাণ করতে হবে। তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি বিজেপির। বহুতল নির্মাণের কাজ 2 বছর আগে শুরু হয়েছিল বলে দাবি স্থানীয় এক বিজেপি নেতৃত্বের। গোটাটাই সাংসদ তথা মন্ত্রীকে হেনস্থা করার পরিকল্পনা বলে অভিযোগ বিজেপির। শুধু জন বার্লা নন, এই দোষারোপ আদিবাসী সমাজের অপমান বলে মন্তব্য জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত রায়। দুজনকে মন্ত্রী করেছে ভারতীয় জনতা পার্টির সরকার, এবং তাদেরকে কিভাবে মেলাইন করা হয়, অর্থাৎ উত্তরবঙ্গবাসীকে যে সম্মানটা দেওয়া হয়েছে সেই উত্তরবঙ্গবাসীর সম্মানটাকে কিভাবে মেলাইন করা হয়, নষ্ট করা হয়, তার এরা চেষ্টা করছে। যে জমি নিয়ে এত টানাপোড়েন সেটি পূর্ত দপ্তরের অধীন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে চামুরচি মোড়ে নির্মিত কমপ্লেক্স এবং লক্ষ্মীপাড়া চা বাগানের সাংসদদের বাড়ি অবৈধ বলে ঘোষণা করেছে জেলা প্রশাসন। চিঠি পাঠানো হয়েছে চা বাগানের ম্যানেজারকেও। পূর্ত দপ্তরে চিঠি পাঠিয়েছেন জেলা শাসকও। গোটা বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি সাংসদ জন বার্লা। জলপাইগুড়ি থেকে সুবীর এস এবং শুভাশিস ভৌমিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হারের কারণ মাথায় নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদ এবং প্রাথমিক সদস্য পদ ছাড়লেন বিনয় তামাং। এবং বিনয় তামাংয়ের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন গুরুং। সব মিলিয়ে আবারও কোথাও পাহাড়ের রাজনৈতিক সমীকরণ নিয়ে একাধিক প্রশ্ন। आज मैं पॉलिटिक्स करूं या ना करूं ये मेरा अपना राइट है। পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি পদে ইস্তফা দিলেন বিনয় তামাং। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে পদ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। পদ ছাড়লেও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা জিয়ে রাখলেন বিনয়। इस हार को देखते हुए मैंने आज डिसीजन लिया कि मेरा पार्टी की तरफ से मेरा जो पोस्ट है प्रेसिडेंट सेंट्रल कोर्ट प्रेस वहाँ से रेजिग्नेशन दिया जाए। देन आई वांट टू स्टार्ट न्यू जर्नी, थर्ड फेज ऑफ पॉलिटिकल जर्नी वेरी सुन। বিনয় তামাংয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিমল গুরুং। मैं चाहता हूँ कि काम करने के लिए जगह एरिया तय करने से नहीं होगा। ये हमारा पार्टी है, हमारा पार्टी का अपना थीम है, तो मैं तो उसको नहीं, मैं यही बोलना चाहता हूँ कि उसके लिए हम लोग वेलकम करना चाहता हूँ। বারবার পৃথক রাজ্যের দাবিতে উত্তপ্ত হয় পাহাড়। মমতার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন গুরুং। 2017 সালে বিমল গুরুং পাহাড় ছাড়ায় সেই আন্দোলনে ইতি পড়ে। এরপরই সেই জায়গা দখল করে নেয় বিনয়। 21 বিধানসভা ভোটের আগে সেই দূরত্ব ঘুচিয়ে পাহাড়ের রাজনীতিতে প্রত্যাবর্তন করেন গুরুং। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই দুই নেতার পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে শুরু হয় জল্পনা।
ভোট মেটার পর বিজেপি সাংসদদের উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবি, রাজ্যপালের জিটিয়া অডিটের দাবি ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে বিনয়ের পদত্যাগ নতুন করে জল্পনা বাড়ালো। বিনয়ের পদত্যাগ আসলে গুরুংয়ের কাছে তার আত্মসমর্পণ নাকি নতুন পথের সন্ধান, প্রশ্ন রাজনৈতিক মহলে। এখন দেখার এই পরিস্থিতিতে কোন দিকে বাঁক নেয় পাহাড়ের রাজনীতি। রিপাবলিক বাংলা। কোভিড আবহে লোকাল ট্রেন চালানো এবং উপনির্বাচন নিয়ে দুই ভিন্ন অবস্থান রাজ্যের শাসক দলের। কড়া বিধিনিষেধের মধ্যেই বেশ কিছু নিয়ম শিথিল করা হলেও রাজ্যে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। কিন্তু করোনা আবহেই 7টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করানোর দাবি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে দরবার করছে তৃণমূল কংগ্রেস। যেখানে লোকাল ট্রেন চালানো যাচ্ছে না সেখানে নির্বাচন হবে কি করে প্রশ্ন তুলছে বিরোধীরা। টুইটে ঘাসফুল শিবিরকে খোঁচা দিলেন বিজেপি নেতা তথাগত রায়ও। কড়া বিধিনিষেধে রাজ্যে উল্লেখযোগ্য হারে কমেছে সংক্রমণ, তবে তার মধ্যেই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। ফের করোনার চোখ রাঙানি, বিশেষজ্ঞদের সতর্কবাণীতে বাড়ছে উদ্বেগ। আছড়ে পড়তে পারে মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ বলছেন বিশেষজ্ঞরা। আর তাই বিধিনিষেধের মধ্যেই বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও সতর্ক রাজ্য সরকার। তবে নিয়ম শিথিলে ধাপে ধাপে খুলছে সমস্ত কিছুই। গড়াচ্ছে না শুধু লোকাল ট্রেনের চাকা, কারণ লোকাল ট্রেন চালাতে রাজ্যের অনীহা। পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির জেরে নিত্য দাম বাড়ছে প্রয়োজনীয় জিনিসের। করোনা কালে কমেছে আয়, অনেকের আবার আয় বন্ধই হয়ে গিয়েছে। তারই মধ্যে বন্ধ লোকাল ট্রেন। বাসে বা অন্য গণপরিবহন মাধ্যমে ঘুর পথে বেশি গাঁটের করে খরচ করেই যেতে হচ্ছে অফিস কিংবা গন্তব্যে। ফলে বেকায়দায় সাধারণ মানুষ থেকে গরিব খেটে খাওয়া হকাররা। লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন রেল যাত্রীরা। পয়সার মধ্যে আমরা অনেক দূর যেতে পারি, সেখানে দাঁড়িয়ে এখন ট্রেনটা না চললে আমাদের মতো মানুষের কাছে একটা বিপজ্জনক, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি। কারণ আমাদের উপার্জনটা খুবই কম, আমরা ব্যয়টা অনেক হয়ে যাচ্ছে। তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যাতে ট্রেনটা অবিলম্বে, কালকের থেকে যেমন মেট্রো চলছে সেরকমভাবে ট্রেনটাকে যদি চালানো যায় তাহলে আমাদের মতো মানুষেরা একটু বেঁচে থাকতে পারবে। এই হকার যার কিচ্ছু করার সুযোগ নেই, এখন স্পেশাল ট্রেনের নাম দিয়ে ট্রেন চলছে। কিছু কিছু স্টেশনে 2-4 জন হকার থাকা সত্ত্বেও বারাসাতের মতো কিছু জায়গায় আমাদের একটা হকারকে ঢুকতেই দিচ্ছে না প্ল্যাটফর্মে, ধরলেই তাদের ফাইন করে দিচ্ছে। আমরা একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না যে স্পেশাল ট্রেনে বাদুর ঝোলা জ্বলছে, বাসে বাদুর ঝোলা জ্বলছে, তাতে করোনা হচ্ছে না, লোকাল ট্রেন চললেই করোনা হবে। এত বড় বিশেষজ্ঞ কার মাথার থেকে আসলে এত বুদ্ধি? আশঙ্কা সংক্রমণ ফের বেড়ে যাওয়ার। তাই করোনা আবহে গণপরিবহনের অন্যতম মাধ্যম লোকাল ট্রেন চলাচলে না রাজ্যের। কিন্তু কোভিড আবহেই উপনির্বাচন করানো নিয়ে মরিয়া রাজ্যের শাসক দল। সদ্য সমাপ্ত বিধানসভা ভোট 8 দফায় করানোর জেরে সংক্রমণ বৃদ্ধির অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। সেই তৃণমূলই কমিশনের দ্বারস্থ হলো উপনির্বাচন দ্রুত করানোর দাবিতে। লোকাল ট্রেন চলাচলে না, কিন্তু ভোটে হ্যাঁ। নন্দীগ্রাম কেন্দ্রে হেরে যাওয়ার 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই উপনির্বাচন নিয়ে তাড়াহুড়ো শাসক দলের, আক্রমণ বিরোধীদের। ঘাসফুল শিবিরের বিরুদ্ধে করোনা আবহে দ্বিচারিতার অভিযোগেও বিরোধীরা। টুইটে তৃণমূলকে খোঁচা বিজেপি নেতা তথাগত রায়। তিনি লিখেছেন, পশ্চিম বাংলায় কোভিড ছড়াবার ভয়ে মাননীয় লোকাল ট্রেন চালানো বাতিল করে দিয়েছেন। সত্যিই তো, ভিড় জমবার সমস্ত সম্ভাবনাই খারিজ করতে হবে। এই পরিস্থিতিতে স্কুল, কলেজ, সিনেমা হল সবই বন্ধ রাখতে হবে। এরপর ধুম, বর্ষা, বন্যা, তারপর পুজো। ডিসেম্বরের আগে তো উপনির্বাচনও করা যাবে না, তাই না? শুধু বিরোধীদের তোপই নয়, লোকাল ট্রেন চলাচল ও উপনির্বাচন নিয়ে রাজ্যের শাসক দলের দুই ভিন্ন অবস্থান নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলেও। রিপাবলিক বাংলা। এই প্রশ্ন থাকবে যেখানে যে রাজ্যে লোকাল ট্রেন চলছে না সেখানে মেট্রো চালু করা হলো বিধিনিষেধ মেনে, অথচ লোকাল ট্রেন বন্ধ রেখে উপনির্বাচন করার খুব তাড়া রাজ্য সরকারের। কারণ যত দ্রুত উপনির্বাচন হবে তত দ্রুত মুখ্যমন্ত্রী জিতে আসতে পারবেন। এই সবকিছু নিয়ে বিতর্ক থাকবে, প্রশ্ন থাকবে, উত্তরও খুঁজবো আমরা। তবে আপাতত সোজাসুজি স্বর্ণালী শেষ করছি এখানেই। আবারও দেখা হবে আগামীকাল ঠিক সন্ধে 6টা 57 মিনিটে। নমস্কার।